নমস্কার, শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এখন শুনছি সিডনি সেলডানের ইফ টুমরো কামস, যার ভাষান্তর করেছেন পৃথ্বীরাজ সেন। আজ অষ্টাদশ অধ্যায় শুরু করি। টমাস বাওয়ার্স অথবা জেফ স্টিভেন্স প্লেনের জানালার দিকে বসে রুমাল দিয়ে চোখ মুছছিল। ডেনিস ট্রেভার অথবা ব্র্যান্ডন হিগিন্স তার কাছে বসে সান্ত্বনা দেবার ব্যর্থ চেষ্টা করেছে। আরে, এতে কাঁদার কি আছে? সামান্য টাকার ব্যাপার তো, ভবিষ্যতে এমন অনেক টাকা আমরা আয় করতে পারবো। হিগিন্স হাসছে। এতে হাসির কি আছে? মেয়েটা যেভাবে ওদের বুদ্ধু বানিয়ে গেল ভাবাই যায় না। কনরাড মর্গান বলেছিলেন মেয়েটা একেবারে আনাড়ি, এই প্রথম কাজে নামছে, ওকে ঠকানো কোনো অসুবিধা হবে না। কিন্তু মেয়েটা যেমন সুন্দরী তেমনই ধূর্ত। এমন একটা মেয়ে পেলে উইলি কাকা খুবই খুশি হতেন। জেফের শিক্ষাগুরু এই উইলি কাকা। জেফের মা একটা মস্ত বড় কারখানা চালাতেন, সেখানে চাষবাসের জিনিসপত্র তৈরি হতো। তার সঙ্গে এক মেয়ে ভুলানো পুরুষের বিয়ে হয়। তিনি কোনো কাজই করতেন না। বড় বড় প্ল্যান তৈরি হতো, কিন্তু শেষ পর্যন্ত কোনো প্ল্যান আর সফল হতো না। জেফের বাবার কাজ ছিল স্ত্রীর কাছ থেকে যে করেই হোক টাকা আদায় করা এবং উচ্ছৃঙ্খল জীবনযাপন করা। তা নিয়ে বাবা আর মায়ের মধ্যে তুমুল ঝগড়া হতো। কিশোর বয়সে জেফ প্রতিজ্ঞা করেছিল জীবনে কোনো দিন বিয়ে করবে না। বাবার আপন ভাই উইলি কাকার একটা ছোট কার্নিভাল ছিল। তিনি যখন ওহিওর ম্যারিয়নের কাছে আসতেন তখন একবার দাদার বাড়ি ঘুরে যেতেন। ভারী হাসি খুশি মেজাজের মানুষ। যখনই আসতেন ভাইপো জেফের জন্য মজার মজার উপহার আনতেন। ছোটবেলাতেই জেফ ওনার কাছ থেকে ম্যাজিকের খেলা শিখে নিয়েছিল। উইলি কাকা কার্নিভালে ম্যাজিক দেখিয়ে খেলা শুরু করেছিলেন। পরে ওই কার্নিভালটি তিনি কিনে নেন। জেফের যখন 14 বছর বয়স তখন অ্যাক্সিডেন্টে মা মারা গেলেন। 2 মাস বাদে বাবা 19 বছরের একটি মেয়েকে বিয়ে করলেন। মেয়েটি এক মদের দোকানে ওয়েট্রেস ছিল। এই ঘটনার জন্য বাবাকে কোনো দিন ক্ষমা করতে পারেনি জেফ। এই সময় বাবা সেলসম্যানের চাকরি নিয়ে সপ্তাহে 3 দিন শহরের বাইরে ট্যুরে যেতেন। একদিন জেফ আর তার সৎমা বাড়িতে ছিল। গভীর রাতে হঠাৎ জেফের ঘুম ভেঙে গেল। দরজা খোলার একটা শব্দ পেল সে। কয়েক মুহূর্ত পরে একটা নগ্ন শরীর এসে তার গায়ে ঠেকল। জেফ চিৎকার করতে যাচ্ছিল। তার সৎমা বলে উঠল, আমার ভীষণ ভয় করছে জেফ, বাইরে বাজ পড়ছে, আমাকে জড়িয়ে ধরো। কিন্তু বাজ তো পড়ছে না, পড়তেও তো পারে। তারপর সৎমা এমন একটা প্রস্তাব করল যেটা শুনে জেফ শিউরে উঠেছিল। সে ভাবতেই পারেনি সৎ মার কাছ থেকে এমন একটা আমন্ত্রণ আসতে পারে। সৎ মাকে বসিয়ে রেখে জেফ বলে গেল, আসছি। তারপর ঝটিতি পোশাক পরে জানলা দিয়ে জেফ বেরিয়ে গেল। আর ফিরে এলো না। এলো কানসাসে। দেখা করলো উইলি কাকার সঙ্গে। হঠাৎ চলে আসার কারণ জানতে চাইলে জেফ হাসতে হাসতে বলেছিল সৎমার সঙ্গে বনিবনা হচ্ছে না। উইলি কাকার সঙ্গে বাবার কথা হলো টেলিফোনে। ঠিক হলো জেফ এবার উইলি কাকার সঙ্গেই থেকে যাবে। কার্নিভালের নিজস্ব একটা জগৎ আছে। একদিন উইলি কাকা সব কিছু বুঝিয়ে দিলেন। উদ্গ্রীব দর্শককে কিভাবে ঠকাতে হয় তাও শিখে নিল জেফ। কার্নিভালের বন্ধুরা ক্রমশ জেফের বন্ধু হয়ে উঠল। ওই দলে কিছু যুবতী ছিল যাদের বিয়ের বয়স হয়ে গেছে। জেফ মায়ের বুদ্ধি আর বাবার রূপটা পেয়েছিল। এই সব মেয়েদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। কে আগে জেফের কৌমার্য হরণ করবে তা নিয়ে একটা জোর লড়াই শুরু হয়ে গেল। জিমন্যাস্টিকের খেলা দেখানো মেয়েটি শেষ পর্যন্ত জিতে গেল। উইলি কাকা জেফকে সব কিছু শেখালেন। বললেন, একদিন এসব তোমারই হবে জেফ, এখন থেকে না শিখে রাখলে পরে অসুবিধায় পড়তে হবে। জেফ একটা বিচিত্র খেলা শিখল। প্রথমে লম্বা টেবিলের অন্য প্রান্তে কাপড়ের তৈরি 6টা বেড়াল। খেলুড়েকে একটা বল দেওয়া হয়। ওই বল দিয়ে 6টা বেড়ালকে কাত করতে পারলে বাজি জেতা যায়।
বিড়ালগুলো পায়ের বদলে কাঠের চাকতির ওপর দাঁড়িয়ে থাকে। টেবিলের তলায় লুকিয়ে থাকে দলের একজন। ইশারা পাওয়া মাত্র সে কাঠের ছড়ি আটকানো একটা বিড়ালকে সোজা করে দেয়। খেলুড়ে তাই হেরে যায়। আরে, ফেলতে পারলেন না? খুবই সহজ ব্যাপার, বলতে শোনা যায় খেলার পরিচালককে। সঙ্গে সঙ্গে টেবিলের তলার লোকটি কাঠের ছড়িটাকে আলগা করে রাখে। পরিচালক বল ছোড়ে, তার 6টি বিড়াল কুপোকাত হয়ে যায়। নিন, আবার পরীক্ষা করুন। পরিচালক তাকে ডাকে আবার। সঙ্গে বান্ধবী আছে, তার কাছে হিরো সাজতে হবে, সুতরাং আবার পয়সার খেলা। এইভাবে লোক ঠকানোর ব্যাপারগুলো জেব অতি সহজেই শিখে ফেলল। উইলি কাকা তার এই কাজে খুবই খুশি হয়েছেন। বছর 4 সে কার্নিভালে কাটিয়েছিল। নানা চরিত্রের মানুষের সঙ্গে পরিচিতি অর্জন করল। কিভাবে মানুষের মনে লোভের সুরসুরি দিতে হয় তা শিখে ফেলল। এখন তার বয়স 18 বছর। চোখে পড়ার মতো সুন্দর হয়েছে। তার মাথায় কোকড়া চুল আর চোখ দুটি আরো সুন্দর। পুরুষ এবং শিশুরা সকলেই জেফের সান্নিধ্য চাইছে। খদ্দেররা খুব সহজেই ঘনিষ্ঠ হয়ে উঠল। একদিন উইলি কাকা বললেন, শহুরে লোকগুলোর ব্যাপারে এতটা চিন্তা ভাবনা করবে না, ওদের বাবারা এক একজন শেরিফ। ছুরি ছোঁড়ার খেলাটা যে দেখাতো, তার বউয়ের জন্য জেবকে কার্নিভাল ছাড়তে হলো। তখন কার্নিভাল জর্জিয়ার মিল্ড গেভিলে তাঁবু ফেলেছে। সিসিলির বিখ্যাত ছুরি ছোঁড়া খেলোয়াড় জোরবিনির সঙ্গে নতুন একটা কন্ট্রাক্ট হলো। যৌবনবতী স্ত্রীকে দাঁড় করিয়ে দূর থেকে সে ছুরি ছুঁড়ে বাড়ে। দারুণ উত্তেজক খেলা। লোকটার নাম হয়ে গেল গ্রেট জোরবিনি। তখনও পুরোপুরি কার্নিভাল শুরু হয়নি। জোরবিনি তার স্টেজ আর সাজ সরঞ্জাম সাজাবার কাজে ব্যস্ত। জোরবিনির বউ জেবকে ডাকলো তার হোটেলে। সে বলল, জোরবিনি আজ সারা দিন ওখানে কাজে ব্যস্ত থাকবে, চলো না আমরা একটু ফুর্তি আমোদ করি। জেব ভাবল, মন্দ কি? 1 ঘন্টা পরে এসো, জোরবিনির বউ বলল। 1 ঘন্টা কেন? বউটা হেসে বলল, তৈরি হতে 1 ঘন্টা সময় নেব। 1টা ঘন্টা বুঝি আর কাটতে চাইছে না। শেষ পর্যন্ত জেব পৌঁছালো জোরবিনির বউয়ের ঘরে। অর্ধনগ্ন অবস্থায় বউ দরজা খুলে দিল। জেব ওকে হাত বাড়িয়ে ধরতে যাচ্ছিল, বউটা পিছলে সরে গিয়ে বলল, চলো ভেতরে চলো। বাথরুমে ঢুকে জেবের চোখ একেবারে আটকে গেছে। বাথটবে 6 রকমের বিভিন্ন স্বাদের আর রঙের জেলি রয়েছে, গরম জলে মেশানো অবস্থায়। এসব কি? শেষ পাতে যা খাও, নাও এবার জামা কাপড় খুলে এর মধ্যে নেমে পড়ো। বউটার কথা মতো কাজ করলো জেব। চটচটে জেলির সংস্পর্শে এসে শরীরে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। দেখতে দেখতে বউটাও বাথটবে নামলো। জেফের গা চাটতে শুরু করলো অদ্ভুতভাবে। এ ধরনের উন্মাদনা জেব কোনো দিন অনুভব করেনি। হঠাৎ বাথরুমের দরজা খুলে জোরবিনি ঢুকে পড়ল। নিজের ভাষায় কি যেন বলল সে, তবে সে যে ভীষণ ক্ষেপে গেছে তা বোঝা গেল। জোরবিনি বোধহয় ছুরি আনতে শোবার ঘরে গিয়েছিল। এই ফাঁকে কোনো রকমে পোশাকগুলো তুলে জানলা দিয়ে লাফ মেরে যে বাইরের গলিতে পড়েছে। উলঙ্গ অবস্থায় ছুটছে। 2-1টা ছুরি শাঁ শাঁ করে পাশ দিয়ে বেরিয়ে গেল। ক্রমশ নাগালের বাইরে চলে গেল জেব। চোখের আড়ালে গিয়ে তার জেলি মাখানো গায়ের ওপর প্যান্ট আর জামা চাপালো। চলে এলো বড় রাস্তায়। প্রথম বাসটা ধরে শহর থেকে পালালো। 6 মাস বাদে তাকে দেখা গেল ভিয়েতনামে। ভিয়েতনামের যুদ্ধ জেবকে আরো নিষ্ঠুর এবং হৃদয়হীন করে তুলল। শাসক গোষ্ঠীর আমলাতন্ত্রকে নতুন করে ঘেন্না করতে শিখল সে। সে ভাবতেই পারেনি অর্থ, সম্পদ আর মানুষের প্রাণের এমন অপচয় চোখের সামনে কোনো দিন দেখতে হবে। যুদ্ধ থেকে ছাড়া পাবার কয়েক সপ্তাহ আগে সে খবর পেয়েছিল উইলি কাকা মারা গেছেন। কার্নিভালের ব্যবসা গুটিয়ে ফেলা হয়েছে। তার মানে অতীতটা এখন চিরদিনের মতো অতীত হয়ে গেল। শুধু ভবিষ্যতের স্রোতে গা ভাসিয়ে দিতে হবে। এর পরের কয়েকটা বছর দুঃসাহসিক অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে কেটেছিল। জেফের কাছে সমস্ত পৃথিবীটা এখন এক কার্নিভাল। খালি ঠকিয়ে যাও সবাইকে,
কাগজে বিজ্ঞাপন দিল, $1 রাষ্ট্রপতির রঙিন ফটো দেওয়া হবে। হাজার হাজার ডলার এলো। ফটোর বদলে রাষ্ট্রপতির ছবি দেওয়া ডাক টিকিট একটা করে পাঠিয়ে দিল সবাইকে। পত্রিকাগুলোতে বিজ্ঞাপন দিল, $5 না পাঠালে পস্তাতে হবে। কিসের জন্য এই $5 তার কোনো উল্লেখ থাকলো না। তবু $5 বন্যা বয়ে গেল। এভাবেই চলছিল লোক ঠকিয়ে। হঠাৎ এক বন্ধুর কাছ থেকে চাকরির খবর পেল। একটা প্রমোদ তরণী তাহিতি যাচ্ছে, সেখানে কাজের লোক চাই। সমুদ্র ভীষণ ভালোবাসে জেফ। নাবিক হিসাবে সেই চাকরিতে যোগ দিল সে। জাহাজটা দারুণ সুন্দর দেখতে, দুধ সাদা রঙের। সমুদ্রের বুকে রাজহাঁসের মতো ঘুরে বেড়াচ্ছে। সুন্দর কেবিন আছে, ক্যাপ্টেন, স্টুয়ার্ট আর রাঁধুনি ছাড়া 5 জন নাবিক আছে। জেফের কাজ হলো পাল তোলা আর নামানো। এছাড়া তাকে আর একটা কাজ করতে হতো, জাহাজের পেতলের অংশগুলো ঘষে মেজে পরিষ্কার রাখতে হতো। একটা দল হাওয়াই দ্বীপের তাহিতিতে ফুর্তি করতে চলেছে। জেফের বন্ধু বলেছে মালিকের নাম হলো হল্যান্ডার। এই হল্যান্ডারের এক 25 বছরের সোনালি চুলের সুন্দরী যুবতী, তার পুরো নাম লুই হল্যান্ডার। মেয়েটির বাবা মধ্য আমেরিকার প্রায় আধখানার মালিক, অর্থাৎ ভীষণ বড় লোক। লুই হল্যান্ডার বন্ধুদের নিয়ে আনন্দ ফুর্তি করতে বেরিয়েছে। দ্বিতীয় দিনে যে এক মনে কাজ করছিল, হঠাৎ লুই তার পাশে এসে দাঁড়ালো। জাহাজে নতুন মনে হচ্ছে? লুইয়ের দিকে তাকিয়ে হতবাক হয়ে গেল জেফ। আহা, এমন সৌন্দর্য এতদিন কোথায় লুকিয়েছিল? তোমার নাম কি? জেফ স্টিভেন্স। জানো আমি কে? না, এই জাহাজটা আমার। ও, তাহলে আমি আপনার কাছে চাকরি করছি? হল্যান্ডার একটু হেসে বলল, হ্যাঁ তাই। মাইনের টাকাটা যদি পুরো আদায় করতে চান তাহলে আমাকে আমার মতো কাজ করতে দিন। নিস্পৃহ কণ্ঠে জেফ বলেছিল। রাত্রে জাহাজের অন্য কর্মীরা হই হই করে হুল্লোড় করত, জেফ কিন্তু গুটিয়ে মনমরা হয়ে বসে থাকত। এদের তুলনায় সে কতটা নিকৃষ্ট। এদের শিক্ষা দীক্ষা বংশ পরিচয় সব কিছু বলবার মতো, কিন্তু সে কিছুই শেখেনি। উইলি কাকার কার্নিভাল ছাড়া আর কোনো অভিজ্ঞতা নেই তার। জাহাজের একজন কর্মী ছিলেন অধ্যাপক। তিনি প্রত্নতত্ত্ব বিভাগে চাকরি করতেন। দুষ্প্রাপ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি চুরি করে বিক্রি করতেন। এই অপরাধে তার চাকরি চলে গেছে। তিনি জেফের সঙ্গে গল্প করতেন। তার স্বপ্ন আফ্রিকার প্রাচীন প্যারিস অর্থাৎ কার্থেজ শহরে গিয়ে খনন কার্য চালাবেন, ইতিহাসের বিস্মৃত সূত্র আবিষ্কার করবেন। জেফের আগ্রহ দেখে তিনি বলেছিলেন, তখন তুমিও আমার সঙ্গে থাকবে। কিছুকাল বাদে ওই অধ্যাপক মারা যান। জেফ মনে মনে প্রতিজ্ঞা করেছিল এই জীবনে অন্তত একবার কার্থেজে যাবে। তাহিতিতে পৌঁছবার আগের দিন লুই হল্যান্ডার জেফকে ডাকলো তার কেবিনে। জিজ্ঞেস করল, কেমন লাগছে তোমার এখানে? মন্দ কি? কি ধরনের মেয়েদের তুমি পছন্দ করো? তাতে আপনার কি দরকার? জেফের ওই কাট উত্তর শুনে হল্যান্ডারের চোয়াল শক্ত হয়ে উঠেছিল। কাল রাতে একটা ডিনার পার্টি দিচ্ছি, তুমি অবশ্যই এসো কিন্তু। উত্তর দেবার আগে জেফ তাকালো ওই সোনালি চুলের মেয়েটির দিকে। তার অন্তরাত্মা কেঁপে উঠল। কিন্তু এ এক অসম আমন্ত্রণ। শেষ পর্যন্ত জেফ ঘাড় কাত করল। এভাবেই একটা অভাবনীয় ঘটনার সূত্রপাত হলো। এবার হল্যান্ডারের পরিচয়টা দেয়া যাক। বয়স মাত্র 21 হলে কি হয়, ইতিমধ্যেই দুবার স্বামী পাল্টেছে সে। তৃতীয় স্বামীর সঙ্গে এখন চলেছে বিবাহ বিচ্ছেদের মামলা। পরদিন বন্দরে জাহাজ নোঙর করল। একে একে সকলেই তীরে নেমে যাচ্ছে। এমন সময় জেফের ডাক পড়ল ব্যক্তিগত কেবিনে। সেখানে ঢুকে জেফ চোখ সরাতে পারল না। চোখের সামনে এমন একটা আগুন যৌবনের মেয়ে যদি খাটো স্কার্ট পরে দাঁড়িয়ে থাকে তাহলে অবস্থা কেমন হয়? দেখো না, জিভটা কিছুতেই লাগাতে পারছি না।
জেব কাছে গিয়ে পোশাকটা ভালোভাবে পর্যবেক্ষণ করলো। কাচুমাচু মুখে বলল, ম্যাডাম, এখানে হুক লাগাবার ব্যবস্থাই নেই। হল্যান্ডার দুষ্টু হাসি হেসে বলল, সেখানেই তো আসল সমস্যা। আশা করি তুমি আমাকে সমাধানের উপায়টা বাতলাতে পারবে। এরপর যা হলো ভাষায় তা বর্ণনা করা যায় কি? ডেকের ওপর আদিম লীলার সাক্ষী হয়ে রইল সমুদ্রের বুক থেকে ছুটে আসা লোনা বাতাস আর উজ্জ্বল নীল আকাশ। তারপর প্রতি রাতে একই অভিনয়ের পুনরাবৃত্তি হতে থাকলো। চলতে থাকলো অভিসারের পালা। বন্ধুরা ঠাট্টা করে নিজেদের মধ্যে বলাবলি করছে, আর একটা খেলার পুতুল ধরেছে। কিন্তু যখন সকলে খবর পেল লুই সত্যি সত্যি জেবকে বিয়ে করতে চলেছে, তখন তারা অবাক না হয়ে পারল না। কোথায় লুই আর কোথায় জেব? জেফের অতীত সম্পর্কে কেউ কিছু জানে না, আর লুই কিনা চতুর্থবারের জন্য জেবকেই বেছে নিল তার স্বামী হিসেবে। জেব তার অভাবিত ভাগ্য উন্নতিতে ভীষণ অবাক হয়ে যায়। তার মধ্যে কি এমন আছে যা দেখে লুই তার প্রেমে পড়েছে? কিন্তু জেপের মধ্যে একটা আশ্চর্য পৌরুষ আছে। সুন্দর দেখতে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তার সঙ্গে যুক্ত হয়েছে বুদ্ধির সাহচর্য। স্বামী হিসেবে তাকে গ্রহণ করতেই হবে। বিয়ের প্রস্তাব পেতেই জেপ সত্যি চমকে উঠেছিল, কিন্তু তার মধ্যেও একটা সুপ্ত বাসনা ইতিমধ্যেই উঁকি ঝুঁকি দিতে শুরু করেছে। কতদিন আর সে বাঞ্জারা জীবনযাপন করবে? এবার তো তাকে ঘর সংসার গুছিয়ে নিতে হবে। 3 দিন বাদে তাহিতির এক গির্জাতে গিয়ে হল্যান্ডারের সঙ্গে জেফের বিয়ে হয়ে গেল। নিউ ইয়র্কে ফিরে আসার পর লুই হল্যান্ডারের অ্যাটর্নি স্কট ফোগটি জেবকে ডেকে পাঠালেন। শান্ত নিরুত্তাপ এই ভদ্রলোক হাসি শব্দটার মানে বোধহয় ভুলে গেছেন। তিনি জানালেন, একটা কাগজে আপনাকে সই করতে হবে। জেব জানতে চাইল, কি কাগজ? এটা একটা না দাবি পত্র। এতে লেখা আছে, যদি ভবিষ্যতে আপনার সাথে হল্যান্ডারের বিবাহ বিচ্ছেদ হয়, তাহলে আপনি সম্পত্তির ব্যাপারে কোনোভাবেই নাক গলাতে পারবেন না। এবং অ্যাটর্নির কথা শেষ হবার আগেই জেব বলল, দিন কোথায় সই করতে হবে? আমি টাকার জন্য ওকে বিয়ে করিনি। অ্যাটর্নি একটু আশ্চর্য হয়ে দলিলটা বাড়িয়ে দিলেন। সই করে নিচে নেমে এলো জেব। ড্রাইভার সমেত একটা দামি গাড়ি তাকে দেওয়া হয়েছে। গাড়িতে বসে মনে মনে সে ভাবতে লাগলো, আমি হলাম এক নামকরা প্রতারক, আর কত সহজে এই দামি পত্রটা সই করে দিয়ে এলাম। কিন্তু মানুষ যে কখন কোথায় কি অভিনয় করে কেউ তা জানে না। নামকরা দর্জির দোকান থেকে দারুণ স্যুট তৈরি করা হলো। জেফের চেহারা তখন আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। এমনকি লুইয়ের 3-4 জন বান্ধবী জেফের সাহচর্যে আসতে চাইছে। লুইয়ের দাদা বাজ হল্যান্ডারের সুপারিশে জেফকে নিউ ইয়র্কের বিখ্যাত পিলগ্রিম ক্লাবের সদস্য পদ দেওয়া হলো। বাজ একটু মোটাসোটা মাঝবয়সী পুরুষ। হার্ভার্ড ফুটবল টিমে দারুণ ব্যাক ছিল। এখনো জাহাজ আছে, আছে মাংস প্যাক করার কোম্পানি, আরও ছোট ছোট ব্যবসা। জেব স্টিভেন্সকে সে কখনোই পছন্দ করে না, কিন্তু বোনের মুখের ওপর না বলতে পারছে না। বারবার সে বলতো, তুমি আমাদের বংশের ঠিক উপযুক্ত নও। যতদিন আমার বোন তোমাকে পছন্দ করবে ততদিন পর্যন্ত ঠিক আছে, কিন্তু মনের থেকে তোমাকে যদি অপছন্দ করতে শুরু করে, তাহলে জেব আমিও তোমার প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দেব না। বাজ হল্যান্ডারের এই গা জ্বালা করা কথাগুলো জেফের মনে আগুন ধরিয়ে দিয়েছিল, কিন্তু মুখে সে কিছু বলেনি। পিলগ্রিম ক্লাবের বাজের বন্ধু বান্ধবরাও ওকে নিয়ে ঠাট্টা হাসি করত। জেব কিন্তু সহজ সরলভাবে কার্নিভালের গল্পগুলো বলতো। মাঝে মধ্যে সেখানে রং চড়াতো। সবাই এসব গল্প শুনে খুব মজা পেত। জেব আর লুই থাকতো ম্যানহাটানের পূর্ব দিকে 20টা ঘরওয়ালা একটা বিশাল বাড়িতে। ঘরে অসংখ্য চাকর বাকর। এছাড়া লং আইল্যান্ড, বাহামা দ্বীপ, কর্ডেনিয়া আর প্যারিসেও লুইয়ের বড় বড় বাড়ি আর ফ্ল্যাট আছে। আছে ব্যবহার করার জন্য 10-12টি গাড়ি। কিছুদিন এইভাবে কেটে গেল।
একদিন সকালে হাই তুলতে তুলতে জেব বলল, লুই, কতদিন আর বসে বসে তোমার অন্ন ধ্বংস করব? লোকে তাহলে বলবে কি? আমাকে গায়ে গতরে কিছু করতে দাও। শেষ পর্যন্ত লুইকে রাজি করাতে পারল জেব। বাজকে বলতেই জেবকে তার শেয়ার কেনা বেচার ব্যবসায় ঢুকিয়ে দেওয়া হলো। উপার্জনের একটা ভালো ব্যবস্থা হয়েছে। এবার বাচ্চা চাই। লুই রাজি হয়েছে। একদিন পিলগ্রিম ক্লাবে বাজের সঙ্গে জেব ডিনার খাচ্ছে। বাজের পার্টনাররাও আছে। বাজ ঘোষণা করল, এবারের বাৎসরিক রিপোর্ট থেকে জানা যাচ্ছে আমরা মাংস প্যাকিংয়ের ব্যবসাতে প্রায় 40% লাভ করেছি। একজন পার্টনার হাসতে হাসতে বলল, তুমি ইন্সপেক্টরকে ঘুষ দিয়েই তো এসব করেছো। বাজে মাংস কিনে তার উপর এ ক্লাস মাংসের ছাপ লাগিয়ে নিয়েছে। জেব এতটা ভাবতে পারেনি। আরে, ওই মাংস তো বাচ্চারা পর্যন্ত খাবে। কি সর্বনাশ! বাজ, ওই ভদ্রলোক নিশ্চয়ই ঠাট্টা করে এসব বলছে। বাজ দাঁত বের করে হাসতে শুরু করে দিল। বলল, দেখো কার মুখে কোন নীতির বুলি। পরের 3 মাসে জেব গোপন কারবারের আরো অনেক গোপন খবর পেল। জেব বুঝতে পারল কালো পথ কোথায় চলে গেছে। জেব মনে মনে ভাবল, এরা সব ভদ্রলোক। কিন্তু এখন বুঝতে পারল এরা সব জোচ্চোর। বউয়েরা সবকিছু জেনে চুপ করে আছে, স্বামীদের টাকায় ফুর্তি করছে আর লোক ঠকিয়ে চলেছে। একদিন জেব সব কথা লুইকে বলল। হাসতে হাসতে লুই বলল, জেব, বেশি সরল হবার চেষ্টা করো না। জীবনটাকে উপভোগ করছো, করে যাও। জেব বিন্দুমাত্র সরল লোক নয়, কিন্তু লুইকে ভালোবেসে বিয়ে করেছে। লুইকে সঙ্গিনী করে ভবিষ্যৎ জীবনটা সুখে শান্তিতে কাটাবে, সত্যি সত্যি এমন একটা স্বপ্ন দেখতে শুরু করেছিল সে। অন্যদিকে মন চাইল আমাদের একটা বাচ্চা হোক। তোমার একটা, আমার একটা। 1 বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে। জেফের গায়ে হাত বুলিয়ে লুই বলল, একটু ধৈর্য ধরো লক্ষ্মীটি, আমি ডাক্তার দেখিয়েছি, এবার তুমি একবার দেখিয়ে নাও। জেফও ডাক্তার দেখালো, সেও ঠিক আছে, তবু বাচ্চা আসে না কেন? একদিন সকালে মাথা ব্যথা করছিল জেফের। লুইয়ের ওষুধের বাক্সে অ্যাসপিরিন খুঁজতে গেল। সেখানে এক গাদা গর্ভ নিরোধক পিল দেখতে পেল। জেফ বুঝতে পারল ব্যাপারটা আসলে কি। দুপুরে ক্লাবে গিয়ে টেবিলে না বসে আরাম চেয়ারে গা এলিয়ে শুয়েছিল। বাজ এলে খাবার টেবিলে যাবে এমনই ইচ্ছে ছিল তার। হঠাৎ জেফের কানে শব্দ ভেসে এলো। কানা যেন লুইকে নিয়ে কথা বলছে। লুই যে বহুচারিণী এবং ইতালিয়ান বাবুর্চির সঙ্গেও যে তার অবৈধ সম্পর্ক আছে, এ কথাটা জেফের কানে গেল। সে আর নিজেকে ঠিক রাখতে পারল না। অবাধ ব্যভিচারের পথ প্রশস্ত রাখতেই লুই নাকি জেফের মতো কার্নিভালের লোককে বিয়ে করেছে, এমন কথাও শুনতে পেল। বাড়ি ফেরার পথে জেফ প্রতিজ্ঞা করল, আগে এই ইতালিয়ান বাবুর্চিটাকে সে খুন করবে, পরে লুইকে হত্যা করবে। সমস্ত মন প্রাণ ঢেলে যে লুইকে ভালোবাসত, সেই লুই কিনা এই প্রতিদান দিচ্ছে। শেষ অবধি মাথা ঠান্ডা করল জেফ। বাজ, এডজেলার, মাইক কুইন্সি আর তাদের বউরা নিশ্চয় আড়ালে আড্ডালে ওকে নিয়ে হাসাহাসি করে, কিন্তু এখনই ভেঙে পড়লে চলবে না। অন্য একটা পথ বের করতে হবে। সে লুইয়ের সঙ্গে ভালোবাসার অভিনয় করে চলল। পরের সপ্তাহে যে বুদ্ধি খেলিয়ে একটা প্ল্যান বের করলো। সময় বুঝে ক্লাবে লাঞ্চ করার সময় বলল, কম্পিউটার নিয়ে জালিয়াতি হয় সে সম্বন্ধে তোমরা কি জানো? একজন বলল, কেন, তুমি কিছু করতে চাও নাকি? আমি কিন্তু এ ব্যাপারে ঠাট্টা করছি না, এটা একটা বড় সমস্যা। এর সাহায্যে ব্যাংক আর বীমা কোম্পানিগুলোকে কোটি কোটি টাকা ঠকানো হচ্ছে, জানো কি? সম্প্রতি একজনের সঙ্গে আলাপ হয়েছে, সে এমন একটা কম্পিউটার তৈরি করেছে যাতে জালিয়াতি করা যায় না। মাইক কুইন্সি জানতে চাইল, তুমি কি চাও লোকটার পেছনে আমরা টাকা ঢালি? সত্যি কথা বলতে কি, ওকে মদত দেবার জন্য আমি টাকার জোগাড়ে বেরিয়েছি। আমি জানতে চাইছিলাম কম্পিউটার সম্পর্কে তোমরা কিছু জানো কি না। আমরা কিছুই জানি না, তবে কেউ যদি আবিষ্কার কিছু করে তাহলে তাকে আমরা মদত দিতে পারি। বাজের কথা শুনে অন্য বন্ধু বান্ধবরা হো হো করে হেসে উঠল। 2 দিন বাদে জেব বলল, দুঃখিত, আজ তোমাদের টেবিলে বসতে পারছি না।
আমার এক অতিথি আসবেন, তার সঙ্গে কথা বলতে হবে। ওয়েটার সাদা চুল আধবুড়ো এক বৃদ্ধকে পথ দেখিয়ে নিয়ে এলো। মাইক কুইন্সি বলল, হায় ভগবান, উনি প্রফেসর অ্যাকারমান। অ্যাকারমান কে? বাজ, তুমি কি ফাইন্যান্স রিপোর্ট পড়োনি? পড়লে জানতে উনি প্রেসিডেন্টের জাতীয় বিজ্ঞান পর্ষদের সভাপতি, আমাদের দেশের সব থেকে বড় বিজ্ঞানী। আমার শালার সাথে ওর কি কাজ থাকতে পারে? জেফ আর অধ্যাপক লাঞ্চ খেতে খেতে ঘনিষ্ঠ হয়ে কথা বলছিলেন। বাজ এবং তার বন্ধুরা ক্রমশ ছটফট করতে শুরু করেছে। প্রফেসর চলে যেতেই বাজ জেফকে ডাকল। এই যে লোকটা কে? জেফ অপরাধীর মতো মুখ কাঁচুমাচু করে বলল, তুমি অ্যাকারমানের কথা বলছো? হ্যাঁ, কি কথা হচ্ছিল এতক্ষণ? আমাদের বাজের বন্ধুরা জেফের দিকে তাকিয়ে আছে। আমি ওর সম্বন্ধে একটা বই লিখবো ভাবছিলাম। তুমি কি লেখক? না, কিন্তু লিখতে তো পারি। 3 দিন বাদে জেফের সঙ্গে অন্য এক ভদ্রলোক লাঞ্চ খেলেন। বাজ ওকে চিনতে পেরেছে। উনি তো সেমুর জ্যারেট, কারেন্ট ইন্টারন্যাশনাল কম্পিউটার কোম্পানির চেয়ারম্যান। জেফের সঙ্গে ওর সম্পর্ক হলো কি করে? দেখা গেল এবারও জেফ খুব অন্তরঙ্গভাবে সেমুর জ্যারেটের সঙ্গে কথা বলছে। জেফ, ঠিক করে বলো তো, জ্যারেটের সঙ্গে তোমার কি কাজ? জেফ বলল, কিছু না, একটু গল্প করছিলাম। বলতে বলতে দরজার দিকে পা বাড়ালো। বাজ বলল, অত তাড়াহুড়োর কি আছে? সেমুর জ্যারেট ভীষণ ব্যস্ত মানুষ তো, অকারণে উনি তোমাকে এতটা সময় দেবেন না। ঠিক করে বলো তো। জেফ বলল, সত্যি কথাটাই বলছি। সেমুর ডাক টিকিট জমায়, একটা খুব দামি ডাক টিকিট ওকে জোগাড় করে দিতে হবে, তাই আমাকে অনুনয় বিনয় করে বলছিলেন। এই তোমার সত্যি কথা, মনে মনে ভাবল বাজ। পরের দিন চার্লস বার্লেটের সঙ্গে ক্লাবে জেফ লাঞ্চ খাচ্ছিল। বার্লেট হলেন বেসরকারি পুঁজি লগ্নি করার সবচেয়ে বড় সংস্থা বার্লেট অ্যান্ড বার্লেট কোম্পানির সভাপতি। দুজনকে প্রায় মুখে মুখ ঠেকিয়ে কথা বলতে দেখে বাজ, অ্যাডজেলার, অ্যালান আর মাইক অবাক হয়ে গেল। তোমার শালা দেখছি খুব উঁচু মহলে ঘোরাফেরা করছে এখন, কি ব্যবসা ফাঁদছে? অ্যাডজেলার প্রশ্ন করল। জানি না, তবে জানতে হবে। জ্যারেট আর বার্লেটের মতো লোকেরা যখন ঝুঁকেছেন তখন বুঝতে পারছি মোটা অঙ্কের খেলা হবে। ওরা দেখল বার্লেট উঠে দাঁড়িয়েছেন। ভীষণ উৎসাহের সঙ্গে জেফের সঙ্গে হাত মিলিয়ে চলে গেলেন। বসো জেফ, তোমার সঙ্গে কথা আছে। বাজ হাত ধরে বসালো জেফকে। অফিস যেতে হবে, কাজ আছে। জেফ বসতে চাইছে না। কাজ? তুমি আমার অফিসেই কাজ করো আর আমাকেই কাজ দেখাচ্ছ? জেফ বলল, বলো, কি কথা শুনতে চাইছো? কার সাথে লাঞ্চ খাচ্ছিলে? ওরা আমার পুরনো বন্ধু। চার্লি বার্লেট তোমার পুরনো বন্ধু? ওই আর কি। কি বিষয়ে কথা হচ্ছিল? চার্লি পুরনো গাড়ি পছন্দ করেন, আমি ওকে প্যাকার্ড গাড়ি পাইয়ে দেব বলেছি। এবার বাজ বলল, জেফ, আর বাজে বকো না। তুমি গাড়ি বিক্রি করো না, বই কোনোদিন তুমি লেখনি, আসল ব্যাপারটা খুলে বলো তো। জেফ আমতা আমতা করতে থাকে। মানে মানে তুমি টাকা জোগাড়ের ধান্দায় আছো, তাই না জেফ? অ্যাডজেলার জানতে চাইল। একটুও ঘাবড়ে না গিয়ে তাড়াতাড়ি জেফ বলল, না। বাজ তার মোটা হাতটা জেফের ঘাড়ে রেখে বলল, কি হচ্ছে জেফ এসব? আমাকে সব কথা খুলে বলো, এক পরিবারের লোক আমরা। তারপর খুব দরদ মেশানো গলায় বাজ বলল, ওই অল অফ কম্পিউটারের বিষয়। জেফ এবার সত্যিই ধরা পড়ে গেছে। বাজ আর তার বন্ধুরা উল্লসিত। বাজ বলল, তুমি কেন বলনি প্রফেসর অ্যাকারমান ওর সঙ্গে যুক্ত আছেন? আমি ভেবেছিলাম তোমরা এ নিয়ে মাথা ঘামাবে না। ভুল ভেবেছিলে। পুঁজির দরকার হলে আমরা সকলেই সাহায্য করব। তুমি এত কিন্তু কিন্তু করছো কেন? বাজের কথার মধ্যে সহানুভূতি ঝরে পড়ছে। চালাক জেফ বলল, আমার আর প্রফেসরের পুঁজির দরকার নেই, জ্যারেট আর বার্লেট। জেফের মুখের কথা টেনে বাজ বলল, ওরা দুজন 1 নম্বরের শয়তান,
ওদের শয়তানিতে তুমি যেন ফেঁসে যেও না। অ্যাডজেলার বলল, যে বন্ধুদের মধ্যে লেনদেন করলে ভয়টা থাকে না। কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, শৈশাবুদ হয়ে গেছে কি? কথা দিয়েছি। ওরকম অনেক কথা দেওয়া হয়, গুলি মারো তো। তোমাদের সাথে ওই নিয়ে আলোচনা করাই ভুল হয়েছে। যে প্রতিবাদের সুরে বলল, এই ব্যাপারে প্রফেসর অ্যাকারম্যানের নাম উল্লেখ পর্যন্ত করা যাবে না, তা আমরা জানি। মাইক বলল, প্রফেসর কি মনে করেন জিনিসটা কাজে দেবে? উনি এ ব্যাপারটা বারবার পরীক্ষা করেছেন। একটু বাদে বাদ জানতে চাইল, প্রথমে কত টাকা লগ্নি করতে হবে? $20 লাখ। শুরু করতে গেলে 2.5 লাখ হলেই চলবে, বার্লেট কথা দিয়েছেন। আবার সেই বার্লেট। বাদ ঝাঁঝিয়ে উঠল, ওই টাকাটা আমরা দিতে পারবো। কাগজ কলম আনার কথা বলা হলো, চুক্তিটা ওখানেই করতে হবে। বাজ বলল, কাল সকালে তোমাকে $2.5 লক্ষ দিয়ে দেব। জেব বলল, বাজ, আমি যে বার্লেটকে কথা দিয়েছি। বার্লেটকে গুলি মারো, তুমি কার বোনকে বিয়ে করেছো? নাও লেখো। কিন্তু বাজ, এখনো জিনিসটাকে আমরা পেটেন্ট করাইনি। শেষ ক্ষীণ আপত্তি জানানোর চেষ্টা করলো যে, বাজে কথা ছেড়ে সইটা করো তো। বাজ জেফের হাতে কলমটা ধরিয়ে দিল। অনিচ্ছা সত্ত্বেও জেব লিখতে শুরু করলো, এতর দ্বারা আমি সুকাবা নামের একটি গণনাকারী কম্পিউটার সম্পর্কিত আমার সমস্ত অধিকার সত্ত্ব স্বামিত্ব দান করছি ডোনাল্ড বাজ হল্যান্ডার, অ্যাডজেলার, অ্যালান টমসন এবং মাইক কুইন্সিকে $2.5 লক্ষ বিনিময়ে। জেব সই করে কাগজটা ওদের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ঠিক আছে তো সব কিছু? এসব ব্যাপার আমি ভালো বুঝি না। দাঁড়াও, এর একটা করে কপি দিই। কপি করা হলো, সবাই সই করল। পরদিন সকালে $2.5 লাখ চেক পেয়ে গেল জেব। বাদ জানতে চাইল, কম্পিউটার কোথায়? দুপুরবেলা ওটা ক্লাবে পৌঁছে যাবে, সকলে একসঙ্গে দেখুক, এটাই আমার মনোগত বাসনা। ঠিক দুপুর 12টার সময় একজন এসে বাজদের টেবিলে দেখা করল। জিনিসটা সে সঙ্গে এনেছে। ছোট্ট প্যাকিং বাক্স দেখে বাজ আর তার বন্ধুরা খুবই খুশি হয়েছে। খুব সাবধানে মোড়কটা খুলল। ভেতরে কাঠের একটা চৌকো ফ্রেম, অনেকটা প্লেটের মতো, মধ্যেটা ফাঁকা, তার লাগানো আছে, বড় বড় পুঁতির মতো জিনিস গাঁথা। আরে, এটা তো একটা অ্যাবাকাস। চীন দেশে এটা দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করা হয়। কথা বলতে বলতে হঠাৎ চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল অ্যালান টমসনের। আরে, সুকাবা হলো উল্টো করে লেখা অ্যাবাকাস। এটা কি ধরনের রসিকতা? ঠিক হলো, এখনই ব্যাংকে ফোন করা হবে, চেকটার পেমেন্ট বন্ধ করতে হবে। ব্যাংকে টেলিফোন করে জানা গেল, জেব স্টিভেন্সকে সকালেই টাকা দিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে জেব স্টিভেন্স নাকি জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে চলে গেছে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর শেষ পর্যন্ত প্রফেসর ভেরম্যান অ্যাকারম্যানের ঠিকানাতে ওরা পৌঁছল। উনি বললেন, জেব স্টিভেন্স খুব ভালো লোক, আমাকে নিয়ে একটা বই লিখবেন বলে কথা দিয়েছেন। সেমুর জ্যারেড প্রথমে মুখ খুলতে রাজি হননি। পরে বললেন, জেব স্টিভেন্স আমাকে একটা দুর্লভ ডাক টিকিট দেবেন। চার্লি বার্লেটও জানালেন, জেব 1937 সালের একটা প্যাকার্ড গাড়ির সন্ধান দিয়েছেন। বাজ আর তার বন্ধুরা শেষ পর্যন্ত প্রতিজ্ঞা করল, যে করেই হোক জেবকে জেল খাটাতে হবে। তারা অ্যাটর্নির কাছে ছুটল। অ্যাটর্নি সই করা চুক্তিপত্রতে ভালোভাবে চোখ বুলিয়ে পরীক্ষা করলেন। দুঃখিত মুখে বললেন, কিছুই করা যাবে না। রেনোতে গিয়ে লুইয়ের বিরুদ্ধে জেব ডিভোর্স নিল। সেখানে গুছিয়ে বসবাস করতে করতে তার সঙ্গে আলাপ হলো কোনরাড মর্গানের। এক সময় কোনরাড উইলি কাকার কার্নিভালে কাজ করত। কোনরাড বলেছিল, একটা ছোট্ট উপকার আমার করে দিতে হবে। নিউ ইয়র্ক থেকে একটা মেয়ে ট্রেনে চেপে সেন্ট লুই যাচ্ছে, তার সঙ্গে কিছু দামি জিনিসপত্র থাকবে। ট্রেনের জানলা দিয়ে নিচের দিকে তাকিয়ে থাকতে থাকতে ট্রেসির মুখখানা ভেসে উঠল। জেফের ঠোঁটের কোণে তখন ফুটে উঠেছে ক্রূর হাসির চিহ্ন। নিউ ইয়র্কে ফিরে ট্রেসি এলো কোনরাড মর্গানের জুয়েলারির দোকানে। ভেতরে ঢুকে বসার পর কোনরাড বলল, তোমাকে নিয়ে খুব চিন্তায় ছিলাম,
সেন্ট লুই স্টেশনে অনেক অপেক্ষা করার পরেও তুমি এলে না। সেন্ট লুইতে তুমি যাওনি। কি বললে? আমি যাইনি? যাবার কোনো পরিকল্পনা তোমার ছিল না। তুমি দুজন ঠগ প্রতারককে পাঠিয়েছিলে আমার কাছ থেকে ব্যাগটা ছিনিয়ে আনার জন্য। হতভম্ব কনরাড বলল, তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। প্রথমে ভেবেছিলাম কথাটা তোমার এখান থেকেই ফাঁস হয়ে যাবে, পরে বুঝলাম এটা তোমার কাজ। তুমি নিজের হাতে আমার ট্রেনের টিকিটটা কেটেছো, তাহলে অন্যেরা কি করে আমার কামরার নম্বর জানবে? আমি ছদ্মবেশে ছদ্ম নামে ট্রেনে গিয়েছিলাম। তুমি কি বলতে চাইছো ট্রেসি? গয়নাগুলো কেউ কি তোমার কাছ থেকে নিয়ে নিয়েছে? না, শেষ পর্যন্ত পারেনি। তোমার দোস্তরা প্লেন ধরতে ব্যস্ত ছিল, ওগুলো তো আমার কাছেই রয়ে গেছে। কনরাড চলে গেল। একটু বাদে আবার ফিরে এলো, মুখে হতাশার ছাপ। দুঃখিত ট্রেসি, একটা মারাত্মক ভুল হয়ে গেছে। তুমি দারুণ চালাক মেয়ে। ঠিক আছে, $25,000 তোমার পাওনা হয়েছে, গয়নাগুলো দাও। ট্রেসি বলল, না, $50,000 $1 কম হলে চলবে না। কি বললে? একই জিনিস আমাকে দুবার চুরি করতে হয়েছে। প্রত্যেক বারের পারিশ্রমিকের জন্য আমি মাত্র $50,000 চাইছি। না, অত দিতে পারবো না। ঠিক আছে, লাস ভেগাসে ওই গয়নার খদ্দের পেতে আমার এক মুহূর্ত দেরি হবে না। ট্রেসি উঠে দরজার দিকে পা বাড়ালো। 50,000? ট্রেসি ঘাড় নাড়ল, বলল, হ্যাঁ, ওই টাকাটা পেয়ে ট্যাক্সিতে বসার পর আমি তোমাকে একটা স্টেশনের লকারের চাবি দেব, যেখানে গয়নার থলিটা রাখা আছে। ট্যাক্সিতে বসে ট্রেসি বলল, ধন্যবাদ মিস্টার মর্গান, তোমার সঙ্গে ব্যবসা করার মধ্যে অনেক আনন্দ আছে। 18 অধ্যায় আজ এখানেই শেষ। খুব তাড়াতাড়ি ফিরে আসবো 19 অধ্যায় নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।